মারনা কম ঘসিটনা জাদা, সার্বিকভাবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার এই স্ট্র্যাটেজি নেওয়া হতে চলেছে? আপনারা সকলেই জানেন যে আজকে গোটা দেশের চোখ মহামান্য সুপ্রিম কোর্টের দিকে রয়েছে। কেননা সেখানে ডাকাতি সহ ভয়ঙ্কর ভয়ঙ্কর 17 ধারায় অভিযোগ নিয়ে আসা হয়েছে মমতা ব্যানার্জি, রাজীব কুমার, মনোজ ভার্মা, নন্দিনী চক্রবর্তীদের বিরুদ্ধে। সেখানে মহামান্য সুপ্রিম কোর্ট কি রায় দেন, শেষ পর্যন্ত কি যে যে জায়গাটায় ইডি আঘাত করতে চাইছে সেই ডাকাতির অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারির নির্দেশ দেওয়া হয়, সেদিকে সকলের নজর রয়েছে। কিন্তু তার আগে ইডি, সিবিআই বলুন, কেন্দ্রীয় নেতৃত্ব বলুন, বিজেপি বলুন, সার্বিকভাবে ঘিরতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। গ্রেপ্তারি নয়, বরং মাথার উপর ওই তলোয়ারটা লটকে দাও যেখান থেকে সব সময় মনের মধ্যে একটা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি হয়, যে কোনো মুহূর্তে আমি গ্রেপ্তার হতে পারি, আমি তিহার জেলের মাটিতে গিয়ে গড়াগড়ি দিতে পারি। তাই একদিকে প্রশাসনিকভাবে, একদিকে রাজনৈতিকভাবে, একদিকে আইনিভাবে, একদিকে সাইকোলজিক্যালভাবে, চারিদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গ পাঙ্গ উপাঙ্গদের ঘেরার চেষ্টা হচ্ছে। আজকে যখন এই প্রতিবেদন আপনারা দেখছেন, খুব সম্ভবত মহামান্য সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি শুরু হয়ে গেছে। কিন্তু তার আগেই মাস্টার স্ট্রোক দিয়েছে ইডি। তারা পরিষ্কারভাবে নতুন একটা পিটিশন দায়ের করেছে এই মামলার সঙ্গে যুক্ত করার জন্য, এবং সেখানে ভয়ঙ্কর রকম একটা ডিম্যান্ড করা হয়েছে। রাজীব কুমার সহ রাজ্যের এক ঝাঁক শীর্ষ পুলিশ কর্তাকে সাসপেন্ড করা হোক। ইডির আর্জি ঘিরে শোরগোল। পরিষ্কারভাবে রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি, মনোজ ভার্মা কলকাতা পুলিশের সিপি এবং ডিসি সাউথ সহ যেসব পুলিশ কর্তারা সেদিনকে ডাকাতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সহায়তা করেছিলেন, তাদের তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিক তাদেরকে সাসপেন্ড করার, এবং তারপর তাদের বিরুদ্ধে যা সিবিআই তদন্ত করার বা যা অন্যান্য তদন্ত করার সেইগুলো করা হবে। এই একটা নতুন ডিম্যান্ড কিন্তু নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এতদিন যে টার্গেটটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, সেই জায়গা থেকে এবার কিন্তু রাজীব কুমার, মনোজ ভার্মারাও বৃহত্তর চাপের মুখে চলে এলেন। মহামান্য সুপ্রিম কোর্টে তাদেরকেও কিন্তু ইন্ডিভিজুয়ালি ডিফেন্ড করতে হবে যে কেন তাদেরকে সাসপেন্ড করা হবে না। অর্থাৎ চাপ কিন্তু ক্রমশ বাড়ানো হচ্ছে। এবং এই যে যুদ্ধটা শুরু হয়েছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন, আইন মানব না, আদালত মানব না, সংবিধান মানব না, আমি শেষ কথা, আমি আইন, সেই জায়গাটাকে ভেঙে চুড়ে তছ নচ করে দেওয়ার একটা যে জায়গা, সেটা কিন্তু ইডি করছে। ইডি কিন্তু 1 ইঞ্চিও জমি কোথাও ছাড়ার কোনো জায়গা দেখাচ্ছে না। অর্থাৎ ওই সো কল্ড সেটিং থিওরি সেই সব এখন অতীত হয়ে গেছে। এটা এসপার ওসপারের লড়াই, সেটা কিন্তু প্রতি পদে প্রতি মুহূর্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা কিন্তু দেখিয়ে দিচ্ছে, তারা বুঝিয়ে দিচ্ছে। আজকে মূল যে জায়গাটা ডেফিনেটলি হবে, এবং সেখানে যে মারাত্মক মারাত্মক অভিযোগগুলো হচ্ছে, যত সময় যাচ্ছে তত সেই পিটিশনটা মিডিয়ার সামনে আসছে, এবং সেই পিটিশনে যে ভয়ঙ্কর অভিযোগ আসছে সেইগুলো কিন্তু সামনে আসছে, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিফেন্ড করার জায়গা যে ক্রমশ কমে যাচ্ছে, তার ডিফেন্ড করার জায়গা যা কার্যত শূন্যের দিকে চলে যাচ্ছে, সেই জায়গাটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে। যেমন প্রশান্ত কুমার মিশ্র এবং বিপুল পাঞ্চালির মহামান্য 2 বিচারপতির ডিভিশন বেঞ্চে যে হিয়ারিং হবে, সেখানে যে পিটিশনটা হচ্ছে, মূল যে পয়েন্টটাতে লড়াই হবে, সেটা বলা হচ্ছে ইডি অফিসারদের বেআইনিভাবে আটক করা, তাদের মৃত্যু বা আঘাতের ভয় বা বেআইনিভাবে আটক করার ভয় দেখানো, এবং সেখানে 5 জনের বেশি ছিল, সঙ্গে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ছিল। ফলে বিএনএস 2023-এর 309 এবং 310 ধারা, এবং সেই ধারা অনুযায়ী ভয় দেখিয়ে ডাকাতির অভিযোগ নিয়ে আসা হচ্ছে, এবং যার ন্যূনতম শাস্তি 7 বছরের বেশি জেল। অর্থাৎ এরা ছোটোখাটো কোনো অপরাধ করেনি, এরা ভয়ঙ্কর রকমের ক্রিমিনাল। সেই জায়গাটাই কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের সামনে এস্টাবলিশ করার জন্য আইনি যুদ্ধটা শুরু হয়ে গেছে। অর্থাৎ এই লড়াইটা কিন্তু খুব একটা সহজ হচ্ছে না। এখানে দেখুন ম্যাক্সিমাম কি হতে পারে, শাস্তির জায়গাটা রয়েছে, যেটা ইডি ডিমান্ড করছে, সেখানে অ্যারেস্টের কথা বলে দিল, সেটা তো অন্য কথা। কিন্তু যদি আমি অন্য দিকগুলোও ধরি, যেমন ধরুন মহামান্য সুপ্রিম কোর্ট হয়তো বলতে পারে যে ঠিক আছে, এইরকম যেরকম জায়গা করছে সেই জায়গা থেকে আপনি নৈতিকতা হারিয়েছেন, আপনি সিএম হিসেবে রিজাইন করুন। কতখানি চাপ হবে মমতা প্রশাসনের উপর। ধরুন সেই জায়গাতেও গেল না, মহামান্য সুপ্রিম কোর্ট বললো যে ঠিক আছে, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এটা করেছেন, এখন তাকে যদি সরিয়ে দেওয়া হয় বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়, তাহলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে।
আমরা এইবারের জন্য এটাকে ক্ষমা করে দিচ্ছি, আপনি ভবিষ্যতে এরকম কোনো কাজ করবেন না, ইডিকে ইডির মতো কাজ করতে দিন, সিবিআইকে সিবিআইয়ের মতো তদন্ত করতে দিন, আইন অনুযায়ী আপনি চলুন, এই ধরনের কোনো বেআইনি কাজ করবেন না। তাহলেও কতখানি ব্যাকফুটে, কতখানি সপাটে থাপ্পড় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনের গালে পড়বে বুঝতে পারছেন? কি পরিমাণ সাইকোলজিক্যাল প্রেশারে থাকবেন। আগামী দিনে এরকম কোনো ঘটনার সামান্যতম কোনো নজির যদি সামনে আসে, ইমিডিয়েটলি আবারও মহামান্য সুপ্রিম কোর্টের কাছে যাওয়া হবে, এবং তখন কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের কাছে তাকে সরিয়ে দেওয়া বা তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এবারেই সেটা হয়ে যেতে পারে, কিন্তু না হলেও যে সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করা হচ্ছে, যে ভয়ঙ্কর ধারাগুলো দেওয়া হচ্ছে, 1 ইঞ্চি জমিও যে ছাড়া হবে না, সেই জায়গাটা কিন্তু ক্রমশ এস্টাবলিশ হয়ে যাচ্ছে। অন্যদিকে এত বড় কাণ্ড হয়ে যাওয়ার পর, যেখানে রাজীব কুমার, মনোজ ভার্মা, নন্দিনী চক্রবর্তী, রাজ্যের মুখ্য সচিব থেকে শুরু করে ডিজি, কলকাতা পুলিশের সিপি, সবাইকে নিয়ে গিয়ে মমতা ব্যানার্জি তাণ্ডব করেছেন, এবং কার্যত ইডি আধিকারিকদের প্রাণ ভয় দেখানো হয়েছে, তাদেরকে বেআইনিভাবে আটকের ভয় দেখানো হয়েছে, তাহলে কি ব্যাকফুটে চলে যাবে, সেটব্যাক খেয়ে যাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থারা? না, সেরকম কোনো ইঙ্গিত নেই। তারা যে ফুল ফর্মে খেলবে, গতকালই একটা প্রতিবেদন আপনাদের সামনে আমি নিয়ে এসেছিলাম, যেখানে আপনাদের দেখিয়েছিলাম যে মিডিয়া রিপোর্ট হয়ে গেছে অন্তত 200-র বেশি আধিকারিক, ইডি এবং সিবিআই আধিকারিক, তারা কিন্তু কলকাতায় চলে এসছেন, তারা বিভিন্ন জায়গায় রয়েছেন, এবং যেটুকুনি আইবি সূত্রে একটা খবর আসছে, এবং সেই জায়গা থেকে স্পেকুলেশন তৈরি হচ্ছে রাজনৈতিক মহলে যে আগামী 72 ঘন্টা খুব ক্রিটিক্যাল হতে চলেছে, খুব ক্রুশিয়াল হতে চলেছে, এবং সেখানে বড় কোনো হানা হতে পারে। এবং দেখুন, ঠিক সেই পথেই এগোচ্ছে। সকাল থেকেই অ্যাকশনে সিবিআই, নিউ আলিপুর সহ 5 জায়গায় তল্লাশি রাখা হলো বাড়তি বাহিনী। আপনাদের আগেই বলেছিলাম যে এই যে সিআরপিএফ জওয়ানরা রয়েছে, তাদের যে র্যাফ বাহিনী রয়েছে, অত্যাধুনিক অস্ত্রে যারা সজ্জিত, তাদেরকে এনে রাজারহাট নিউ টাউনে রাখা হয়েছে ব্যাকআপ হিসেবে। সিজিও কমপ্লেক্স, সেটাকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে, সেখানে আরও সেনাবাহিনীর জওয়ানকে ডিপ্লয় করা হয়েছে, এবং এই আধিকারিকরা আসছে। সুতরাং বড় কিছু অপারেশন হচ্ছে, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বেআইনি কাজে কোনো রকম ভয় পেয়ে যাওয়া বা পিছিয়ে যাওয়া, এই জায়গা কিন্তু এবার পেরিয়ে এসছে। এবং সব থেকে বড় কথা, যে অভিযোগ ইডি সিবিআইয়ের উপর ওঠে, যে তারা যখনই পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখে, আলটিমেটলি তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাহিনীর কাছে তারা ইঁদুর হয়ে যায়। সেই জায়গাটাকে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার যে সময় এসছে, এটা সকলেই বুঝছে, এবং সেটা আর মুখের কথায় হবে না, কাজে এস্টাবলিশ করতে হবে, সেই জায়গাটাই কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। এই তো গেল আইনি দিক বা সিবিআই ইডির দিক। এর পাশাপাশি যে সাইকোলজিক্যাল গেমটার কথা বলছিলাম, যে পলিটিক্যাল গেমটার কথা বলছিলাম, সেটাও শুরু হয়ে গেছে। বিজেপির যিনি আইটি সেলের হেড, সেই অমিত মালব্যজি, তিনি একটা ভিডিও পাবলিশ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে চোর ছেঁচড়ের পর্যায়ে পড়ে গেছেন, সেই ভিডিওতে সেটা এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে। একটা মারাত্মক ভিডিও করেছেন, দেখুন একবার সেই ভিডিওটা, মজাটা একবার নিন, তারপর বিস্তারিত ব্যাখ্যায় আসছি। দিদি কি লুকোচ্ছো, কি লুকোচ্ছো, দিদি কি লুকোচ্ছো, কি লুকোচ্ছো? ও দিদি, ফাইল নিয়ে কেন পাচ্ছ না? আরে সকাল সকাল টিভি খুলে দেখলো বাংলা, ফাইল হাতে দিদি মনি করছে ঝামেলা। দিদি কি লুকোচ্ছো, কি লুকোচ্ছো, দিদি কি লুকোচ্ছো, কি লুকোচ্ছো? আমলা চামলা যার অর্ডারে নদী হাতে দৌড়ায়, তোলা আমুলের সেই দিদি ফাইল নিয়ে পালায়। কেন এত হুড়োহুড়ি, বলো দিদি তাড়াতাড়ি, এত সব কাগজে কেন ভরলে গাড়ি? ও দিদি, ফাইল নিয়ে কেন পালাচ্ছ? দিদি কি লুকোচ্ছ, কি লুকোচ্ছ? লুকোচুরি লুকোচুরি দিদি করে ফাইল চুরি, হাতে না জানি কোন কোন কেলেঙ্কারি। লুকোচুরি লুকোচুরি দিদি করে ফাইল চুরি, হাতে না জানি কোন কোন কেলেঙ্কারি। দিদি কি লুকোচ্ছ, কি লুকোচ্ছ, দিদি কি লুকোচ্ছ, কি লুকোচ্ছ? তবে কি করতে গোপন কয়লা গরু পাচার, ছাপতে দিল হার্টসটা হয়ে এত নাচার। সরকারের মাথা দিদি পড়ে নীলা সাদা, তবে কেন দিচ্ছ দিদি সরকারি কাজে বাধা? হাওয়ালার হিসাব বুঝি সবুজ ফাইল তাতে বন্দি, তাই কি দিদির এত গোসা, এত রকম ফন্দি? নাকি ছিল ফাইলেতে কাটমানির হাইলাইট? কাকে ডাকতে দিদি তুমি করছো এত ফাইট? কেন এত হুড়োহুড়ি, বলো দিদি
কেন ভরলে গাড়ি দিদি কি লুকোচ্ছ কি লুকোচ্ছ দিদি কি লুকোচ্ছ কি লুকোচ্ছ লুকোচুরি লুকোচুরি দিদি করে ফাইল চুরি থাকতে না জানি কোন কোন কেলেঙ্কারি দিদি কি লুকোচ্ছ ও দিদি ফাইল নিয়ে কেন পালাচ্ছ কোথায় পালাচ্ছ ধর দেখলেন বন্ধুরা অমিত মালব্যজির প্রকাশ করা ভিডিও। সুতরাং বোঝাই যাচ্ছে যে পলিটিক্যালিও কিন্তু মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে কোনো জায়গা বিজেপি এবার ছাড়ছে না, এবং সবথেকে বড় কথা এই সিবিআই অভিযান সেটা কিন্তু এস্টাবলিশ করে দিচ্ছে। অন্যদিকে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর প্রেশার যে আরও বাড়বে, এবং সেই জন্য টপ মোস্ট অফিসিয়াল লেভেলে সেখানেও কিন্তু বড় সড়ো পরিবর্তন আসছে, সেই জায়গাটাও কিন্তু সামনে আসছে। বিএসএফ, এনআইএ এবং আইটিবিপির শীর্ষ পদে রদবদল, সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ পদে পশ্চিমবঙ্গের আইপিএস। যেটা খবর আসছে, এনআইএর নতুন ডিজি হচ্ছেন রাকেশ আগরওয়াল। অর্থাৎ আগামী দিনে এনআইএ অ্যাক্টিভিটি কি পশ্চিমবঙ্গে আরও বৃদ্ধি পাবে, সেই প্রশ্নটা উঠছে। কেন উঠছে? তার কারণ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে জেহাদি শক্তি, ইসলামিক শক্তি এবং সেটা মৌলবাদী শক্তি, যারা এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে তীব্র থেকে তীব্র খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে, সেই জায়গায় এনআইএ অ্যাকশনের আরও বেশি করে দরকার আছে। এবং বিভিন্ন মামলায় আদালতের নির্দেশ কিন্তু অলরেডি সেটা দেখাচ্ছে, এবং এনআইএ অ্যাক্টিভিটিও সেটাকে প্রুভ করছে। রিসেন্টলি আপনাদের মাথায় থাকবে ময়নার যে বিজেপি কর্মীকে হত্যা, সেখানে কিন্তু অ্যারেস্ট বেড়ে 17তম অ্যারেস্ট হয়ে গেছে, এনআইএই করেছে। সেই এনআইএকে আরও শক্তপোক্ত করার জন্য এই রাকেশ আগরওয়ালকে তার মাথায় নিয়ে আসা হলো। অন্যদিকে বিএসএফ এর ডিজি, বিএসএফ এর প্রধান হলেন প্রবীণ কুমার, যিনি ওয়েস্ট বেঙ্গল ক্যাডারেরই আইপিএস ছিলেন এবং তিনি এর আগে আইটিবিপিকে হেড করতেন। তাকে কিন্তু নিয়ে আসা হলো। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি ভাই বেশি বেশি করে বিএসএফকে গালাগাল দাও, এই রাজ্যে যা খুশি তাই হচ্ছে এবং তার সমস্ত দায় বিএসএফ এর উপর চাপিয়ে দাও, বিএসএফকে ভিলেন বানাতে চাও। আর সেই জায়গা থেকে এবার বিএসএফ এর হেড আমরা পশ্চিমবঙ্গ ক্যাডারের লোককেই নিয়ে এলাম, এবার খেলা হবে, সেই বার্তাটাই কি দেওয়া হচ্ছে? অন্যদিকে যেহেতু আইটিবিপি থেকে সরিয়ে বিএসএফ এর হেড করা হয়েছে প্রবীণ কুমারকে, আইটিবিপির হেড করা হয়েছে সত্যজিৎ সিংহ কাপুরকে, তাকে নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ দেশের যে বড় সংস্থাগুলো রয়েছে সেখানের শীর্ষ পদে কিন্তু বড় রদবদল হচ্ছে। একদিকে যখন ইডির এই অ্যাক্টিভিটি রয়েছে, একদিকে যখন বিজেপি সাইকোলজিক্যালি পলিটিক্যালি তৃণমূল কংগ্রেসকে ঘিরছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরছে, তখন এইসব সংস্থার শীর্ষ পদে রদবদল সেটা কি নিছকই কাকতলীয়, নাকি আরও বৃহত্তর কোনো অ্যাকশনের ইঙ্গিত রয়েছে বলে এটা হচ্ছে, সেই নিয়েও জল্পনা শুরু হয়ে গেছে। আবার রদবদলের কথা যখন বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় মুখে যতই হুক্কা হুয়া রব তুলুক না কেন, আলটিমেটলি সেখানেও যে কেঁচো হয়ে থাকতে হচ্ছে, তাকেও এবার ভয় পেতে হচ্ছে এবং এবং নিয়ম মেনে চলার যে জায়গাটা, যে সাংবিধানিক জায়গাটা, সেটা ফলো করতে তিনি বাধ্য হবেন, সেটাও এস্টাবলিশ হয়ে যাচ্ছে। কয়েকদিন আগেই আপনাদের সামনে আমি প্রতিবেদন নিয়ে এসেছিলাম যে ইলেকশন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে নির্দেশিকা দেওয়া হয়েছিল যে ওই 3 বছর 4 বছর করে যারা রয়েছে, নিজের জেলায় যে পুলিশ আধিকারিক রয়েছে, তাদেরকে কিন্তু এবার ট্রান্সফার করতে হবে, কেননা সামনে ভোট আসছে এবং এদেরকে ভোটের কাজে লাগিয়ে মানুষের যে গণতান্ত্রিক রায় সেটাকে প্রভাবিত করা যাবে না কিছুতেই। এবং সেই জায়গাতে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সুর করে সেই কাজ করতে শুরু করে দিয়েছে। কমিশনের সুপারিশ মেনে ঘরোয়া জেলায় থাকা পুলিশ আধিকারিকদের বদলির নির্দেশিকা জারি করলো নবান্ন। অর্থাৎ এইটা যে বড় সেটব্যাক হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে সেটব্যাক খেয়েছে, সেটা তার পদক্ষেপে কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে। এই ইসিআই নিয়ে কত বড় বড় বুকনি ঝেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বলছিলেন এই ইসিআই নাকি বেআইনি কাজ করছে, একা আইনটা তিনি জানেন। আজকে তাহলে ইসিআইয়ের নির্দেশিকা মেনে সুরসুর করে এই কাজ করতে হচ্ছে কেন? কেননা তিনিও খুব ভালো করে জানছেন, বুঝছেন যে ওই ঢপের চপ যুক্তি দিয়ে আমি ওই তোলামূল বাহিনী যেগুলো রয়েছে, অশিক্ষিত মাল, সেইগুলোকে হয়তো প্রভাবিত করতে পারি, কিন্তু দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট, সেখানে ডাল তো গলবে না। এবং সেখানেই তো বললাম যে কড়া থেকে কড়া নির্দেশ আসতে পারে এবং সব থেকে যদি খারাপও জায়গা হয়, মানে শাস্তির দিক থেকে যদি বলেন, যে এক্সপেকটেশন আছে সেখান থেকে যদি মিনিমালটাও হয়, এই নির্দেশ তো ডেফিনেটলি আসবেই যে ভাই এবারে ক্ষমা ঘেন্না করে দেওয়া হলো, কিন্তু ভবিষ্যতে আর 1 ইঞ্চি এদিক ওদিক যদি দেখি না, আমরা কড়া স্টেপ নিতে বাধ্য থাকবো। সেটা হলেই ওই যে কাজটা বিজেপি চাইছে 2026-এর আগে, যে মারনা কম ঘসিটনা জাদা, মাথার উপর কার্যত তলোয়ারটা ঝুলিয়ে দাও,
শাস্তির ভয়টা থাকুক, তিহারের ডাকটা যে কোনো দিন যে কোনো মুহূর্তে, এবং সেটাও মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে আসতে পারে, সেই জায়গাটা এস্টাবলিশ করে দাও। ফলে চারিদিক থেকে ঘিরছে বিজেপি, আর যত ঘিরছে তত কিন্তু কুঁকড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, তত কুঁকড়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।